ভরা পৌষের শীতে নাকাল জনজীবন, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ। পদপদবি নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ, জনপ্রশাসনের তীব্র অসন্তোষ। এবং রাজুকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রিহ্যাবের, ড্যাব সংশোধনের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ভরা পৌষের শীতে নাকাল পুরো দেশ, সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরের জনপদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে মিলছে না সূর্যের দেখা, পাশাপাশি কমেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমে নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা থাকবে 2 থেকে 3 দিন, আর চলতি মাসেই বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলাতে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে মারা গেছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় রাত 11টার দিকে সিরাজদি খানের নিমতলাতে থেমে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ছিলেন এক যাত্রী ও বাস চালক। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান সেনাপ্রধান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী। এ সময় তারা বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। 21 টেলিভিশনকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শাহরুল কবির খান। ছিলেন হলো রাত 8:30 আর প্রায় 40 মিনিটের মতো ছিলেন 9:05 উনি এবং ওনার সহধর্মী বাসা থেকে বিদায় নিয়েছেন। রিসিভ করছিলেন চেয়ারপারসনের নিরাপত্তা প্রধান। যখন সাক্ষাৎ ছিল তখন উনি ছিলেন। স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। উনি তো অসুস্থ আছেন, চিকিৎসাধীন। তারা পরামর্শের সম্ভব একটা তারিখ আছে, উন্নত চিকিৎসা তারিখটা মেডিকেল বোর্ড থেকে কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বলা হয় নাই। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত সুপারিশ নিয়ে বিরাজ করছে তীব্র অসন্তোষ। জবাবদিহি ও সেবামূলক জনপ্রশাসন সৃষ্টি করে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। তা না করে পদপদবি নিয়ে সুপারিশ করায় সৃষ্টি হচ্ছে সংকট। এসব কথাই বলেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন সহ গঠন করা হয়েছে 15টি কমিশন। সংস্কার কমিশনগুলোতে কাজের অগ্রগতি থাকলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সম্ভাব্য সুপারিশ করতে যাচ্ছে তা নিয়েও তীব্র আপত্তি তোলা হয়েছে। আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ নিতে চাই। একইভাবে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% ও অন্য ক্যাডারের জন্য 50% করার বিষয়ে কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র আপত্তি উঠেছে। এবং মোট মেধাকে অবমূল্যায়িত করা।
এ পরিস্থিতিতে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জনগণ হয়রানিমুক্ত সেবা কিভাবে পাবেন সে বিষয়ে সংস্কার প্রয়োজন। সংস্কার কমিশনের কাজ হচ্ছে আপনার জবাবদিহিতামূলক এবং সেবামূলক একটা জনপ্রশাসন সৃষ্টি করে, কিভাবে জনপ্রশাসনটা তাদের সার্ভিস ডেলিভারি ভালোভাবে দিতে পারে, জনগণ হয়রানিমুক্তভাবে তাদের সেবা পাইতে পারে, আপনার দুর্নীতিমুক্ত করা যায় কিভাবে, এইটা জনসংস্কার কমিশনের মূল কাজ। কিন্তু তারা এই কাজ রাখে আপনার যেটা নাকি আপনার এই ক্যাডার বিরোধ, এটা কিন্তু আজকের না, বহু পুরানো বিরোধ, এবং এটা সহজে মিটানোরও না। উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা রেখে অন্যান্য 25টি ক্যাডারের জন্য 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ নিয়েও জটিলতা বাড়বে বলে মনে করছেন সাবেক জনপ্রশাসন কর্মকর্তারা। প্রত্যেকেরই ব্যক্তিগত যে রেকর্ড, যেটা সারা জীবনের চাকরি, সেগুলোর ভিত্তিতে একজন অফিসারকে মূল্যায়ন করা, এটাই বোধহয় ঠিক। এই পরীক্ষাটা করতে গেলে পরে আরেকটা দিক উন্মোচিত হবে, আরও অনেক ঝামেলা হবে। তখন শোনা যাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আর আপনার এই লিখিত পরীক্ষা এইভাবে নিয়ে তাদের মেধা যাচাই করতে পারবেন, কিন্তু যোগ্যতা এবং অভিজ্ঞতা, দক্ষতা, এটা তো হবে না। প্রশাসন চালাতে শুধু মেধা নয়, অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন। তাই এ বিষয়ে আরও সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণ, সেগুলো শুধুমাত্র প্রশাসনের যারা কর্মকর্তা সারা জীবন ওই লাইনে যারা চাকরি করে তাদেরই আছে, অন্যদের নাই। অতএব আগে যেটা ছিল, যেহেতু তাদের স্কোপ একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া অন্য সার্ভিসে, সেটার জন্যে কী ছিল 25%, শতকরা 25%, ওটাই ঠিক ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে আলোচনায় উপাচার্যের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাকবিতণ্ডার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভে 72 ঘণ্টার মধ্যে ডাকসুর রূপরেখা প্রণয়নের আলটিমেটাম দেন তারা। শিক্ষার্থীরা বলেন, যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের হলে আর কখনো গেস্টরুম ও গণরুম সংস্কৃতি চালু করতে দেয়া হবে না বলেও জানান তারা। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। কর্তৃত্ববাদী পলিটিক্সের বিরোধিতা করে, প্রোটোকল পলিটিক্সের বিরোধিতা করে, চাঁদাবাজি, টেম্পেস্টেনবাজি, কবরস্থানে চাঁদাবাজির বিরোধিতা করে। ঢাবির শিক্ষার্থীরা খুব ভালো মতোই জানে কিভাবে সেটা আলোকে রুখে দিতে হয়। আমরা ঢাবির শিক্ষার্থীরা নতুন করে আর কোনো দামে তৈরি হতে দিতে পারি না। আবাসন খাতে রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় এই অভিযোগ করেন রিহ্যাব নেতারা। সভায় রিহ্যাব সভাপতি ও সদস্যরা ছাড়াও সেমিনার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম, যিনি একই সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব সদস্যদের মতবিনিময় সভা আয়োজন করা হয় রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আবাসন খাতের নানান বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যরা। রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলে ভবন নির্মাণের নতুন আইন ড্যাব সংশোধনের দাবি জানান তারা। ড্যাব সংশোধনের জন্য, এই বিধিমালা সংশোধনের জন্য তাদের পাশে আছি। যে কেউ ইচ্ছা করলে যে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে বা ডাইরেক্টিভস দেবে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করবে, সেটা করতে দেওয়া যাবে না। রিয়েল এস্টেট সেক্টরকে স্ট্রং করতে হলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে আমরা আসলে আগাতে পারবো না এই সেক্টরটা নিয়ে। সো আমরা রাজুক হোক, সব কিছু মিলিয়ে আমাদের রিহ্যাব, আমাদের গার্ডিয়ান রিয়েল এস্টেটের, সো তাদেরকে আমরা সহযোগিতা করব, এই কমিটিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সভায় কথা বলেন রিহ্যাবের সিনিয়র সহ সভাপতি সহ অনেকে। সরকারের প্রত্যেকটা জায়গায় আমরা
এই ড্যাবের জন্য গেছি এবং চেষ্টা করেছি। সর্বশেষ আপনারা জানেন মেলাতে রাজুকের চেয়ারম্যান একটা ডিক্লেয়ার দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে উনি এটা মন্ত্রণালয়ে পাঠাবেন। আমরা ড্যাপটাকে কারেকশন চাচ্ছি। ঢাকা শহরে বিশেষ করে একটু ড্যাপ নিয়ে বিল্ডিং হাইটের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। জমির স্বল্পতা রয়েছে এই দেশে, মানুষ অনেক বেশি, আবাসনের সংকট অনেক বেশি। যদি আমরা ভার্টিক্যালি উপরের দিকে যেতে না পারি তাহলে হবে কি আমরা সবার জন্য আবাসনটা করতে পারবো না। এছাড়া সেমিনার স্ট্যান্ডিং কমিটি হিসেবে উপস্থিত ছিলেন 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার এই রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একটি। বাংলাদেশের আবাসন খাত নিয়ে তাসনুভা মাহবুব সালাম বলেন, রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আবাসন খাতে আসলে আমাদের বিগত বছরগুলোতে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, সেটা হোক রাজুক নিয়ে। তো এগুলো ইনশাল্লাহ আমরা যাতে সলভ করতে পারি, বিকজ এই জিনিসগুলো সলভ না করলে আমরা সামনে আগাতে পারবো না রিয়েল এস্টেট সেক্টরটা। সো রাজুকের সাথে অনেকবার বসা হয়েছে এবং সামনে এই ড্যাপ নিয়ে আমাদের বিশেষ কাজ আছে এবং যেটা জমি একত্রীকরণ হতে পারে, সব কিছু মিলেই উই আর ট্রাইং টু সলভ দিস ম্যাটার্স অ্যান্ড সামনে আরও ভালোভাবে যাতে কাজ করতে পারি, সবাই মিলে কাজ করবে। লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করে বর্তমানে দেশে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও যুক্ত রয়েছেন। একই সঙ্গে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। এছাড়াও গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনুভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মি, 21শে টেলিভিশন, ঢাকা। হাঁস মুরগি চুরির দায়ে এলাকা ছাড়া বাগেরহাট ফকিরহাটের আকাশমণ্ডল এখন ভয়ঙ্কর খুনি। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 জনকে জবাই করে হত্যার অভিযোগে গ্রেফতার আকাশমণ্ডল ওরফে ইরফান এখন নিজ এলাকায় ব্যাপক আলোচনায়। তার বিরুদ্ধে খুনের অভিযোগ শুনে হতবাক স্বজনেরা। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মূলঘর এলাকার গ্রাম্য সড়কের পাশে সরকারি জমিতে মৃত সন্তোষ বিশ্বাসের টিনের ঘর। জগদীশ মণ্ডলের কোনো জমি না থাকায় স্ত্রী জোনাকি মণ্ডলকে নিয়ে শ্বশুরবাড়ি থাকতেন তিনি। জগদীশ মারা যাওয়ার পর আকাশ মণ্ডল সহ 3 সন্তানকে রেখে অন্যত্র চলে যান তাদের মা। অভাব অনটনে ছোটবেলাতেই ছিঁচকে চোর বনে যায় আকাশ মণ্ডল। বছর 5 আগে স্থানীয়দের হাঁস মুরগি চুরির অভিযোগে এলাকা ছাড়ে সে। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 জনকে গলা কেটে হত্যার ঘটনা জেনে হতবাক আকাশ মণ্ডলের স্বজনরা। ওর কোনো অভিভাবক কেউ কিচ্ছু নেই, মা বাবাও নেই। কোথাতে আইসে তাও আমরা জানি না, ওর মা বাবা কোথায় ছিল। যে খুনগুলা করেছে ওরা এরকমের কোনোদিনই মনে হয়নি যে ওগুলো করবে বা করতে পারে, কিন্তু এমনি তো করিছে বা এলাকার তো রেখে দেয়া দিছে। আগে চুরি চামারি করে বেড়াতো, এলাকার থেকে বিতাড়িত হয়ে যে দূরে কোথাও যে হয়তো এরকম খারাপ হতেও পারে। আকাশের ভাই বিধান মণ্ডল ইসলাম গ্রহণের পর নাম পরিবর্তন করে হয়েছে আবির হাসান। আকাশের সাথে তার স্বাভাবিক যোগাযোগ নেই, তবে সে খুন করবে এমনটা বিশ্বাস করতে পারছেন না আবির। আমার ভাই কিভাবে এটা করলো এটা আমি জানি না, তবে এর সাথে কেউ আছে কিনা সেটাও আমার জানার কথা না, যেহেতু আমার তো 1 বছর আগে মুসলমান হয়ে যাওয়ার পরে আর কোনো কন্টাক্ট নেই। সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে সিরাজগঞ্জ জাহাজ MV আল বাখেরার চালক সহ 7 জন হত্যাকাণ্ডের শিকার হন। ঘুমের ওষুধ খাইয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে র্যাবের কাছে স্বীকার করেছে আকাশ মণ্ডল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21শে সংবাদ। যাবার আগে এই সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভরা পৌষের শীতে নাকাল জনজীবন, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ। পদ পদবি নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ, জনপ্রশাসনের তীব্র অসন্তোষ। এবং রাজুকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রিহ্যাবের, ড্যাব সংশোধনের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।